বাংলাদেশের ধরেন স্বীকৃত লুটেরাস, স্বীকৃত চোরাস, 3 বারের যারা এমপি, এগুলো হচ্ছে স্বীকৃত চোরই। আমাদের দেশের নামও বাংলাদেশ, আমাদের যে রাষ্ট্র সেটার নামও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তো বাংলাদেশে এখন যে আন্দোলন চলছে কিংবা যে সমস্ত কার্যক্রম চলছে, এইটা হচ্ছে আমরা বলছি যে একটা রাষ্ট্র সংস্কারের জন্য আসলে একটা প্রচেষ্টা হচ্ছে। আবার যদি আমাদের সংগঠন বলেন, আমাদের সংগঠনের নাম রাষ্ট্র সংস্কার আন্দোলন। তো এখন যখন আপনি প্রশ্ন করেন যে রাষ্ট্র সংস্কারের রাজনীতি কি সঠিক পথে চলছে, তখন আমি তো ঘাবড়াই যাই। মানে আমাদের দলের রাজনীতির কথা জিজ্ঞেস করছেন নাকি আসলে বাংলাদেশে যে রাষ্ট্র সংস্কার হচ্ছে এটার কথা বলছেন? আমি ধরে নিচ্ছি যে আসলে বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের যে কার্যক্রম এখন যেটা চলছে, এটা নিয়ে মনে হয় আমাদের একটা পর্যালোচনা কিংবা আমাদের অবজারভেশন কিংবা আমাদের বিশ্লেষণ, এটাই আসলে আলোচকরা শুনতে চান বা আয়োজকরা শুনতে চান। সেটা ধরে আমি খুব সংক্ষেপে, আমাদের তো 15 মিনিট, দেখি পারলে তারও আগে শেষ করার চেষ্টা করি। প্রথমত আমি মনে করি যে বাংলাদেশের রাষ্ট্রের সংস্কারের যে কাজ, না, সেটা আসলে সঠিক পথে নাই। সামান্তা যেরকম বললো যে যদি ধরি যে এই অভ্যুত্থান আসলে করলো কারা, নেতৃত্ব দিল কারা, ছাত্ররা। শিক্ষার সংস্কার নিয়ে তো কোনো কথা হয় নাই। যদি বলি আসলে কত মানুষ মারা গেল এবং তারা কারা, সবচেয়ে বেশি পরিমাণে মূল্য যারা, তারা হচ্ছে শ্রমিক, তারপরে ছাত্র, তারপরে আবার শ্রমিক, মানে গরিব মানুষেরা, ছোট দোকানদার, ফেরিওয়ালা, রাস্তার মানুষ। তার মানে যাদের জীবন গেল এবং তাদের সন্তানরা, যারা মিলে এই কাজটা করলো, তারা আসলে সংস্কারের আলাপের মধ্যে ডিরেক্টলি নাই। কৃষি সংস্কার নিয়ে কোনো কথা নাই, কর্মসংস্থান নিয়ে কোনো কথা নাই, বৈষম্য নিয়ে কোনো কথা নাই। তাহলে আসলে আমরা সংস্কারে আছি কেন এবং এটা এই পরিশ্রমটা করছি কেন? এইটুকু বলেই কথাটা শেষ করতে পারি। ডিরেক্টলি আর কেউ নাই আসলে সংস্কারে। আমরা ধরেন বাইরের মানুষকে, আমরা তো এমনিতে বলি যে সরকার আমাদের সরকার। এই ছাত্র তরুণদের যারা আসলে আছে তাদেরকে মনে করি আমাদের লোক। এই সরকারের উপদেষ্টা যারা, তাদেরকে মনে করি এই দেশে দীর্ঘদিন ধরে যে সমস্ত সামাজিক সাংস্কৃতিক লড়াই হয়েছে, তাদের অনেকেই এই সমস্ত আন্দোলনের সাথে ছিল, বিভিন্ন কারণে নৈকট্য ছিল। মনে করি ব্যক্তিগতভাবেও তারা আমাদের। আবার যে আদর্শের উপরে দাঁড়ায় এই সরকার কাজ করতেছে, যে এই রাষ্ট্র ব্যবস্থাটার একটা সংস্কার করতে হবে, সেই জায়গা থেকেও আমরা মনে করি তারা বোধহয় আমাদের কাছের লোক। এবং সেই জন্য অনেকাংশে দায় নিতে হয়। অনেকে বলেন, আজকে আমাকে একজন ধরছিল কোর্টে, আমি আজকে সারাদিন এখন কোর্ট ড্রেসে আছে, আমাকে আজকে একজন কোর্টে ধরছিল যে ভাই আপনারা তো দোষর, লুটপাট তো হচ্ছে, পাচার তো হচ্ছে, চুরি তো হচ্ছে, আপনি কিন্তু কায়েম ভাই দোষর হয়ে গেছেন। হাসতে হাসতে বলছিল, কিন্তু জিনিসটা আসলে এরকম। মানুষজন মনে করে যে আমরা তো আসলে বললে বোধহয় সরকার কথা শুনে। শুনে না, এটা প্রথম থেকে শেষ পর্যন্ত 2টা কথা বলতে পারে। একটা হচ্ছে কৃষি এবং কৃষকের সংস্কারটা লাগবে, এটা নিয়ে টানা আমরা ধরেন রাজপথে, সেমিনার রুমে, এই সরকারের উপদেষ্টাদের সাথে বিভিন্ন দফায়, আসলে দফায় দফায় যেইভাবে বললে তাদের কানে যাবে সেইভাবে চেষ্টা করছি, এটা করতে পারিনি। কৃষি কত অবহেলিত, এটা হচ্ছে কাফি বললে ভালো হইতো। কৃষি হচ্ছে বাংলাদেশের কৃষি এমন একটা উপদেষ্টার, এমন একজন উপদেষ্টার কাছে দেয়া আছে যার হাতে আসলে স্বরাষ্ট্র দেয়া আছে, মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেওয়া আছে, যার প্রতিদিন প্রতিক্ষণে প্রতি মুহূর্তে আইন শৃঙ্খলা নিয়ে ধরেন গলদঘর্ম হইতে হয়, তার হাতে কৃষিটা দেওয়া আছে। আমার কৃষি যে তার হাতে আছে এটা তার মনে থাকে না। তার মানে কৃষি এত অবহেলিত এটা প্রায় অদৃশ্য, সরকারের বিবেচনার মধ্যে নাই। তাহলে সেদিক থেকে যদি বলেন, যেটা প্রথমে বলছিলাম যে সঠিক পথে কি সংস্কার আগাচ্ছে, না। কিংবা আসলে ধরেন এগুলি বাদ দিলাম, সংস্কারের ধরেন যে 2টা জায়গার মধ্যে আকাঙ্ক্ষা কাজ করে,
এর একটা হচ্ছে রাজনৈতিক সংস্কার, মানে আপনার ধরেন আইন কানুন সংবিধানের ওই রকম জায়গাগুলি। আরেকটা হচ্ছে তার অর্থনৈতিক দিক। যদি বলেন বাংলাদেশে ধরেন গুম হয়েছে, খুন হয়েছে, মানে কি বলে গ্রেফতার হয়েছে, জালিয়া মানে মামলা হয়েছে, এগুলি ঠিক আছে, এগুলির জন্য বিচার লাগবে, এগুলি ঠিক আছে। দেখবেন যে এটার একটা আইসিটি একটা আছে, সেখানে আমরা ধরেন সার্ভিং সেনাবাহিনীর অফিসারদেরকে অন্তত অন্তর্ভুক্ত করছি, এটা অর্জন। কিন্তু একদম বাংলাদেশের ধরেন স্বীকৃত লুটেরাস, স্বীকৃত চোরাস, 3 বারের যারা এমপি, ওদের কেবলমাত্র এফিডেভিট দেখেন। যে এমপিটা আসলে 2 কোটি টাকার সম্পদ দিয়ে এফিডেভিট করে প্রথমবার নির্বাচন করছে, ও দ্বিতীয়বার যখন নির্বাচন করছে তখন ওরা আসলে সম্পদের পরিমাণ কারো 86 কোটি, কারো 1200 কোটি, কারো 300 কোটি, একদম অ্যাডমিটেড, ডকুমেন্টেড। তৃতীয়বার যখন নির্বাচন করছে তখন হচ্ছে তার চেয়ে ডাবল, তার চেয়ে ডাবল। এগুলো হচ্ছে স্বীকৃত চুরি। আমরা বলছিলাম এটার জন্য একটা স্পেশাল ট্রাইব্যুনাল করেন। আইসিটি যেরকম একটা ধরেন একটা বিচারের আদালত তো আছে, তারপরে আপনি একটা মানবাধিকার লঙ্ঘনের জন্য বিশেষ আদালত করছেন। স্বীকৃত চোরদের সম্পদটা আসলে তুলে আনার জন্য একটা বিশেষ অর্থনৈতিক ট্রাইব্যুনাল করেন, করাইতে পারেন। তার মানে সংস্কারের যদি 2টা দিক ধরেন, যে একটা কথা বলার অধিকার, কাজ করার অধিকার, নিরাপদে থাকার অধিকার, এগুলিকে যদি একটা দিক ধরেন, আরেকটা হচ্ছে তোমার খাওয়ার অধিকার, চলার অধিকার, কাজ পাওয়ার অধিকার, এবং আমার যে সম্পদ চুরি হয়েছে সেটা আসলে ফেরত পাওয়ার অধিকার, সেদিকে আসলে আমরা নিতে পারি না সরকার। আমরা একদম ধরেন 8 তারিখে সরকার বসছে, 12 তারিখে আমরা এক ধরনের একটা ফর্দ নিয়ে গেছিলাম। 11 তারিখে আমরা আরসি মজুমদারে না, কিন্তু 11 তারিখে আমরা রিপোর্টার্স ইউনিটিতে বলছিলাম যে সরকারের 3 ধরনের দায়িত্ব আছে। এই সরকারের যারা দায়িত্ব নিয়েছেন তাদের একটা জরুরি দায়িত্ব আছে, জরুরি কর্তব্য আছে, তাদের একটা প্রধান দায়িত্ব আছে, এবং ছাত্রদের সম্পর্কে আমরা বলছিলাম যে তাদেরও একটা দায়িত্ব আছে। তাদের কাছে আমাদের একটা আশা ছিল। আমরা তাদেরকে আসলে সরকারে এতটা দেখতে চাই না, আমরা তাদেরকে আসলে রাজনৈতিক দল হিসেবে এতটা দেখতে চাই না। আমরা ছাত্রদেরকে আসলে ছাত্রদের ইউনিটিটা যাতে বাংলাদেশে থাকে, বিশেষত সংস্কার হওয়ার আগ পর্যন্ত তারা যেন ছাত্র হিসেবেই থাকে, এবং সরকারের উপরে আসলে যেন তাদের এক ধরনের কর্তৃত্ব থাকে। রেভলিউশনারি গার্ডের মতো আমরা চাইছিলাম বাংলাদেশে একটা স্টুডেন্ট কাউন্সিল হোক, সরকারের উপরে আসলে তাদের নিয়ন্ত্রণ থাকুক, সরকার সংস্কারের বাইরে কোনো কিছু করতে গেলে যেন তারা ভয়েস রেজ করতে পারে, এটার স্বীকৃতি থাকুক। আমাদের চাওয়াটাই সঠিক ছিল এটা আমি বলবো না, কিন্তু আমাদের চাওয়া নিয়ে, সংস্কার নিয়ে আমরা যেহেতু 12 বছর ধরে কাজ করছিলাম, আমাদের চাওয়া নিয়ে আসলে এই সরকার শুনতে চায় নাই, ছাত্ররা শুনতে চায় না, এখানকার রাজনৈতিক দলগুলি শুনতে চায় নাই। বরং আমরা যা যা বলছি সেগুলিকে তখন মনে করা হয়েছে আমরা প্রতিক্রিয়াশীল, ছাত্ররা মনে করছে তারা বিপ্লবী, তারা নতুন সংবিধান করবে, সব ফেলে দেবে। আমরা কেন বলতেছিলাম যে আসলে ফেলে দেওয়া যায় না, এত দ্রুত ফেলে দিতে গেলে আসলে কাজা হয়ে যাবে, পারবা না। ইডিওলজিক্যাল ডিবেট করতে যাও না, আসলে ডিবেটটা ফাংশনাল জায়গায় রাখো। ইডিওলজিক্যাল ডিবেট করতে গেলে আসলে ইডিওলজিক্যাল ডিবেট করে শেষ করতে পারবে না, ততক্ষণে ওয়াক্ত কাজা হয়ে যাবে। এখানেও বলছি কথা আমি। কিন্তু কেউ, ছাত্ররা না, দল না, সরকার না, কেউ আমাদের 12 বছরের পরিশ্রম এবং আমাদের চেষ্টার কোনো মূল্য দেয় নাই। তারা মনে করছে সংস্কার তারা বুঝে গেছে, এবং প্রত্যেকে মনে করছে সংস্কারের মালিক তারা। আমরা এটাতে খুব খুশি হয়েছি। প্রত্যেকে যখন মালিকানা দাবি করে তখন আমরা মনে করি এটা হওয়ার সম্ভাবনা থাকে। আমরা নিজেরা কখনো সংস্কারের চিন্তার মালিকানা দাবি করি নাই। অনেক মিডিয়া আমাদেরকে বলার চেষ্টা করছে আপনারা কোনোভাবে কোনো কথা বলেন না, আপনারা হয়তো আগে থেকে শুরু করছেন। আমরা এটা বলার চেষ্টা করছি যে এটা যদি আমাদের চিন্তা হয় এটা বাংলাদেশে বাস্তবায়ন হবে না। যদি যারা যারা আসলে করার মতো তারা যদি মনে করে যে এটা তাদেরই চিন্তা, তাহলে বরং এটার সম্ভাবনা বাড়ে, বাস্তবায়ন হওয়ার মানে চান্সটা বাড়ে। আমরা এটা নিয়ে কথা বলি নাই। কিন্তু অনেক দিন পরে এখন যখন ধরেন পরিস্থিতিটা এরকম, এটা সিম্পল জিনিস, আপনি কি কি সংস্কার চান এটা একটা দিক, কিভাবে আসলে সংস্কার করলে এটা টেকসই হবে এটা আরেকটা দিক। আমরা 8 মাস ধরে, মান্না ভাই যেটা বলছে এটা একটা অগ্রগতি, 8 মাস ধরে ধরেন আমরা
এমন সব রাজনৈতিক দল মুখোমুখি বসে হাসি ঠাট্টা করে আলাপ আলোচনা করছে এবং একটা পরিবেশের মধ্যে থাকছে, যেটা বাংলাদেশের আগে ছিল না। কিন্তু 8 মাস ধরে আলাপ করে যা যা কিছুতে আসলে একমত এবং ভিন্নমত করছি, সেটার বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে, এই আলাপটা আমরা প্রথম থেকে বলার চেষ্টা করতেছিলাম, শুরু থেকে প্রক্রিয়া নিয়ে আলাপ করার জন্য। ঐকমত্য কমিশনকে আমরা রাজি করাইতে পারিনি। ঐকমত্য কমিশন মনে করছে এই আলাপ সবার শেষে হবে, এবং সবার শেষে যখন করতে গেছে, এই আলোচনা শেষ না করে, মানে আপনি কি করবেন, কিভাবে করবেন শেষ না করে, এখন ঐকমত্য কমিশন বাংলাদেশ থেকে তার দায়িত্ব শেষ করার আগে ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হয়ে যায় বারবার। সেদিক থেকে যদি বলেন, সংস্কার রাজনীতি ভালোভাবে হচ্ছে না। কিন্তু যদি বলি যে আসলে তার মধ্যে তাইলে কি, আসলে আমি কি দেখি, এই কথাটা বলে কথাটা শেষ করি। এর মধ্যে আসলে দেখি, বাংলাদেশে দেখি যে এই প্রথম বাংলাদেশ, অমুক দল বড় না তমুক দল বড়, অমুকরা পাকিস্তানপন্থী না তমুকরা ভারতপন্থী, অমুকরা আস্তিক না তমুকরা নাস্তিক, অমুকরা ওহাবি নাকি অমুকরা সুন্নি, এই যে বিভাজনের রাজনীতি, এর বাইরে কিছু পরিমাণে কিছুটা বিভাজন এবং কিছুটা যে ব্যক্তিগত পারিবারিক যে রাজনীতি ছিল, এটার বাইরে এসে এবার বাংলাদেশের ছাত্ররা, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আলাপ করতেছে, সংসদ যে চালাবে, সরকারও সে চালাবে, দলও সে চালাবে, এরকমই হবে, নাকি এটার মধ্যে আসলে কোনো একটা ব্যারিয়ার থাকবে। বলা হচ্ছে যে বারবার কেউ প্রধানমন্ত্রী হবে, নাকি আসলে প্রধানমন্ত্রীর মেয়াদের একটা সীমা থাকবে।